এই সাধুই ক্রমে ক্রমে সেই জঙ্গলের মানুষদের পরিত্রাতা হয়ে ওঠে। তাকেই জঙ্গলবাসীরা তাদের দুঃখ কষ্টের কথা, সুখ দুঃখের কথা সবই বলতেন। আপনারা অনেকেই হয়তো এই ইতিহাসটা জানেন, তবুও যারা না জানতেন তারা জেনে গেলেন। সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজ শুক্রবার 6 জুন, এখন সকাল 7:30। উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে আজকে এক জায়গায় যাব, কর্তামশাই আর আমি দুজনে মিলে যাব। সেটা হচ্ছে আমাদের এই লোকালিটি বলা যায় না, আমাদের এখান থেকে বেশ কিছুটাই দূরে বড় কাচারি বলে একটা জায়গা আছে। সেখানে একটা জাগ্রত ঠাকুর স্থান আর কি। সেটা তো অনেক দিন থেকেই মন টানছিল যাব করে, তা যাওয়া আর হচ্ছিল না। আজকে শুক্রবার একটু ফাঁকা থাকি, তার জন্য কর্তামশাইকে রাজি করিয়েছি। তো আমরা দুজনে মিলে যাব বড় কাচারি পুজো দিতে, সবার মঙ্গল কামনায়। তো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। আর টিফিন তো এখন খাবো না, যেহেতু পুজো দিতে যাব। আর ফিরে এসে যখন বসে থাকবো, রিল্যাক্স করব, তখন বড় কাচারি সম্বন্ধে 2-4টে কথা আপনাদের জানিয়ে দেব। তো এখন তাহলে তাড়াতাড়ি কাজ সেরে নিই, আর আবার দেখা হবে যখন রেডি হয়ে বেরোবো। স্নান টান করে তো রেডি হয়ে গেছি, এখন বাজে 9:15। তো আপনারাও সাথে থাকুন পুরো ভিডিওটাতে, তাহলে বড় কাচারির দর্শনও হয়ে যাবে আর বড় কাচারির মাহাত্ম্য সম্পর্কেও জানতে পারবেন। তো কর্তাবাবু এখন রেডি হচ্ছে, উনি রেডি হয়ে গেলেই একসাথে বেরিয়ে পড়বো বড় কাচারির উদ্দেশ্যে। এই যে কর্তামশাই এখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে বেরিয়ে অটোয় এইবার উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। অবশেষে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। সবার প্রথমে তো ডালা কেনার পালা। তো কর্তামশাই নিজেই সেই দায়িত্বটা নিলেন ডালা কেনার। তাই আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দোকানে আর কি পাওয়া যায়, কত রকমের ডালা আছে এই সব। তো আরও দেখুন কত মানুষ সব ডালা কিনছেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন। এটা হচ্ছে পার্কিং স্পেস। এখন এই জায়গাটা তো খুবই উন্নত হয়েছে মন্দির চত্বরটা, তাই জন্য পার্কিংয়ের জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে। যে দোকানের ডালা কিনেছি তার সামনেই এই পার্কিং স্পেসটা ছিল। মন্দিরে ঢোকার পথে দেখুন কত দোকান হয়ে গেছে। বহু বছর আগে এসেছিলাম তখন এত কিছু ছিলই না, এখন দেখছি চারদিকে নানা রকমের দোকান ভর্তি হয়ে গেছে। মন্দিরের দিকে যত এগোচ্ছি তত নানা রকম দোকান চোখে পড়ছে। এই দেখুন জিলিপি, তারপর হার চুড়ি দুল এখানে সব পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে নানা রকম ঠাকুর এখানে পাওয়া যায়, যেটা বাবা বড় কাচারিকে সবাই দেয়। গোপাল, লক্ষ্মী, সরস্বতী এইসব ঠাকুরও এখানে পাওয়া যায়। এরপর আরো এগোচ্ছি, ঠাকুরের বাসনের দোকান প্রচুর জায়গায় দেখতে পাচ্ছি। এটাও একটা ঠাকুরের বাসনের দোকান। এরপর হচ্ছে খাবারের দোকান। এতক্ষণে এসে গেলাম আসল জায়গায়, মন্দির চত্বরে। দেখুন কত ভিড়, চারদিকে লোক ভর্তি। কর্তামশাই তো এগিয়ে চলেছেন আগে, আমিও চলেছি পেছনে। আর এই যে দেখুন সেই অশ্বত্থ গাছ, যেটা খুবই জাগ্রত, যেখানে সবাই মাথা নত করে। পায়ে পায়ে মন্দির চত্বরটাকে একবার ভালো করে প্রদক্ষিণ করে নিলাম। দেখুন সবাই কত মনস্কামনা লিখে এখানে জানিয়েছে বাবাকে। আর এই যে সেই বিখ্যাত অশ্বত্থ গাছ, বাবার অশ্বত্থ গাছ, সবাই ভক্তি ভরে এখানে প্রণাম করে নিই। এতক্ষণে আমার পুজো দেওয়া শেষ হলো। এই যে পুজোর ডালা আপনাদের দেখালাম, কত ভক্তরা দেখুন চারদিকে এখনো ছড়িয়ে ছিটিয়ে। মন্দিরের ভেতরে পুজো দেওয়া তো হয়ে গেল, কিন্তু ভেতরে তো ছবি তোলা বারণ। বাইরের পোর্শনে সব ধূপ দ্বীপ জ্বালাচ্ছে, এইখানে সব আমিও
সবার মতো ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। সামনে দেখুন কিছু ভগবানের মূর্তি আছে, দেবদেবীর মূর্তি। কোনো ভক্তরা হয়তো বাবার চরণে এগুলো দিয়ে গেছেন। তো আমি সব জায়গায় এই মূর্তিতে বাবার চরণে সব জায়গায় ধূপ দীপ দিয়ে প্রণাম জানিয়ে দিলাম। এখানে দেখুন একজন ভক্ত ডন্ডি খাটছে বাবার চরণে। কোথায় যাচ্ছে? ঘাট ঘাট বড় কাছারি ঘাট, এখানে চান করে। দেখি এইটা হলো দুধ পুকুর। এখানে এই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর। এইখানে যারা ভক্তরা আসে বাবার কাছে পুজো দিতে, এই পুকুরে তারা পূর্ণ স্নান করে তারপর বাবার মন্দিরে পুজো দেয়। তো অনেক সময় হয় কি কোনো বাচ্চাদের মাথা মোড়ায়, মাথা ন্যাড়া করে, তাদেরও এই পুকুর থেকে তারপর স্নান করিয়ে, ন্যাড়া করার পর স্নান করিয়ে তারপর বাবার কাছে নিয়ে যায় তাদের পুজো দেওয়ার জন্য। এখানে দেখুন সতী সাবিত্রী রয়েছে, অনেকে এখানে সিঁদুর পরায়। এইবার একটা ফুটফুটে গোপালকে দেখাই, কি সুন্দর সেজেছে দেখুন। ওর বাড়ির লোকও ওকে নিয়ে এসছে বাবার কাছে পুজো দেওয়ার জন্য। কপালে তিলক কেটে আমায় কেমন লাগছে বলুন তো। পুজো দেওয়ার পর এইবার টিফিন খাওয়ার পালা। একটা দোকানে ঢুকে পড়লাম জলখাবার খাওয়ার জন্য। কর্তামশাই আর আমি দুজনে পরোটা আর তরকারি খেলাম। পুজো দেওয়ার পালা তো শেষ, এইবার ঘরে ফেরার পালা। তাই কর্তামশাইয়ের আমি দুজনে মিলে অটোয় উঠে পড়লাম। ফিরে এসেছি বড় কাছারি থেকে। এখন বাজে 1টা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, দেখেই বুঝতে পারছেন, কারণ আমাদের এখান থেকে বেশ অনেকটাই দূর জায়গাটা। তো যাই হোক, অটোয় গেছি, যেতে খুব একটা কষ্ট হয়নি, কিন্তু আজকে রোদ্দুর প্রচণ্ড চড়া, আর মন্দিরে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি সে তো একটা আছেই। আর কিছুটা পথ হলেও তো মন্দিরে হেঁটে হেঁটে যেতে হয়। যে কোনো মন্দিরে যাওয়াই বোধহয় একটা ধৈর্যের পরীক্ষা থাকে। তো যাই হোক, অনেক দিনের মনস্কামনাটা পূরণ হলো। যাবো করছিলাম অনেক দিনই, সামনে মেয়ের জন্মদিন, সেই উদ্দেশ্যেও যাওয়া হলো, বাড়ির সবার, আপনাদের সবার মঙ্গলের জন্য যাওয়া হলো। তো যাই হোক, কীভাবে গেলাম, ঠাকুর মন্দিরের মাহাত্ম্য, এই মন্দিরের ইতিহাস সব একটু বিশ্রাম নিয়ে তারপর বলবো। এখন একটু রেস্ট নিয়ে চটপট দুপুরের রান্নাটা সেরে নিই, কিছুই করে যেতে পারিনি। তো আবার ফ্রেশ হব, রান্না বসাবো, আবার সেই বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। ফ্রেশ হয়ে এসে ভাত, ডাল আর আলু একসাথেই বসিয়ে দিলাম। যাওয়ার আগে পুজো করে যেতে পারিনি, তাই জন্যে ভাত বসিয়ে পুজোটাও সেরে ফেললাম। Much later. পড়িয়ে তো চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। তো এখন বাজে হচ্ছে 9:30। তো কিছু কাজ ছাড়ছিলাম চেঞ্জ করে। তো যতক্ষণ না আপনাদের সঙ্গে গল্পটা শেষ করতে পারছি ততক্ষণ মনে ঠিক শান্তি হচ্ছে না। তাই জন্য ডিনার করার আগেই আপনাদের সঙ্গে গল্পটা শেষ করতে চাইছি। তো যাই হোক, এই মন্দিরটা যেখানে আছে আগে সেই জায়গাটা শ্মশান ছিল। তো কথিত আছে যে ভূতনাথ মানে শিবশম্ভু প্রত্যেক দিন গভীর রাতে ওই যে বড় কাছারি মন্দিরের পাশে যে পুকুরটা আছে ওই পুকুরে স্নান করতে নামতেন, এবং সেই পুকুরে স্নান করে উনি ধ্যানে বসতেন। তো ধ্যান ভাঙার পর, ধ্যান করার পর
উনি কি করতেন, সমস্ত ভূত প্রেতদের নিয়ে কাছারি বসাতেন ওই জায়গাটাতেই। তো কাছারিতে কি হতো, সমস্ত পাপী তাপী, দোষী নির্দোষী সবার সেখানে বিচার হতো। তো সেই থেকেই কালক্রমে বড় কাছারি নামটা ওখানে চালু হয় আর কি। বড় কাছারির আরেকটা ইতিহাসও আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে যে, আগে বলে রাখি তার আগে, যে এখন যেখানে বড় কাছারি জায়গাটা, মন্দিরটা, আগে সেখানে ছিল, সেই জায়গাটা ছিল সুন্দরবনের অন্তর্গত। তো বুঝতেই পারছেন সেখানে গভীর জঙ্গল ছিল, নানা রকম বিষধর পশু পাখি, সেই সব পশু জন্তু জানোয়ার সেখানে ছিল। তো যাই হোক, তো সালটা ছিল 1470 খ্রিস্টাব্দ, সম্রাট আলীবর্দী খাঁর রাজত্বকাল তখন। তো এই সময় বর্গী আক্রমণ খুবই অত্যাচারে সামিল হয়ে গিয়েছিল। তো আমাদের দেশের লোককে বর্গী আক্রমণের জন্য খুবই ভয়ে থাকতে হতো এবং বর্গীরা ভীষণ রকম অত্যাচার করত। সেই অত্যাচারের ভয়ে আমাদের দেশের লোক পালিয়ে গিয়ে সেই গভীর জঙ্গল, যেখানে শ্মশান জঙ্গল, এখন যেখানে বড় কাছারি মন্দিরটা, সেইখানে গভীর জঙ্গলে ওই বিষধর পশুদের সঙ্গেই আশ্রয় নিয়েছিল। তো খুব কষ্ট করেই সেখানে তারা বেঁচে থাকতো। এমনই হঠাৎ একটা সময় এক সাধু সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি ওই অঞ্চলটায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। তো তাকে দেখতে, সেই সাধুকে দেখতে খুবই সৌম্যকান্তি ছিল, তার চেহারাও সেরকম বলিষ্ঠ ছিল, কথাবার্তাও অত্যন্ত সুন্দর ছিল। তো তাকে দেখার পর সব সেই গ্রামের লোকরা, যারা তখন সেখানে খুব কষ্ট করে বাস করছে, তারা একবারেই তাকে তাদের প্রভু বলে মেনে নেন। তারা তাকে বাবা বলে সম্বোধন করেন। এই সাধুই ক্রমে ক্রমে সেই জঙ্গলের মানুষদের পরিত্রাতা হয়ে ওঠে। তাকেই জঙ্গলবাসীরা তাদের দুঃখ কষ্টের কথা, সুখ দুঃখের কথা সবই বলতেন, সমস্যার কথা সবই বলতেন। আর সেই সাধু বাবা তাদের সেই সব গ্রামবাসীদের বিভিন্ন উপায় বলে দিতেন, যার ফলে তারা তাদের সমস্যা থেকে মুক্তি পেত। ক্রমে ক্রমে সেই সাধু গ্রামবাসীদের কাছে ভগবানের সামিল হয়ে উঠতে লাগলো। তো এরকম করে অনেক বছর, অনেক দিন চলতে লাগলো। এমনই এক সময় নীল গাজনের দিনে, চৈত্র মাসে, সেই সাধু হঠাৎ মারা গেলেন। যখন চৈত্র মাসে গাজনের মেলা চলছে, তখন হঠাৎ গ্রামবাসীরা লক্ষ্য করলেন যে বেদির ওপর সেই সাধু ধ্যানে বসতেন, সেই বেদির ওপরই তিনি মরে পড়ে রয়েছেন। তো তখন গ্রামবাসীদের খুবই মনের দুঃখ হলো, তারা খুবই ভেঙে পড়লেন, যেহেতু তিনি তাদের পরিত্রাতা ছিলেন, তাদের বাঁচার উপায় বলে দিতেন। তো সেই হিসাবে তারা তখন ঠিক করলো যে এই সাধুকে ওই বেদির তলাতেই কবর দেওয়া হবে। তো সেই মতো সেই বেদির তলাতেই সেই সাধুকে কবর দেওয়া হলো। তারপর হলো কি, কিছুদিন বাদে দেখা গেল সেই বেদি ফুঁড়ে একটা অশ্বত্থ গাছ বেরিয়েছে। সেই সাধুর কবরের ওপরে যে বেদি, সেইটা ফুঁড়ে একটা অশ্বত্থ গাছ বেরিয়েছে। তখন গ্রামবাসীরা সেই অশ্বত্থ গাছকেই সেই সাধুর প্রতিনিধি হিসাবে ধরে নিলেন। কোনো শোনা যায় যে কোনো গ্রামবাসী নাকি এরকম স্বপ্নও দেখেছিলেন, যে স্বপ্নে সেই সাধুই তাদের বলছেন যে এইটা হচ্ছে আমারই প্রতিচ্ছবি, এই গাছের মধ্যেই আমি আছি, তোরা এই গাছকেই পুজো কর বা গাছকেই তোরা মেনে নে, ভগবান বলে মেনে নে, এই তোদের পরিত্রাণ দেবে। তো সেই হিসাবে সেই গাছটা ক্রমশ বড় হতে লাগলো এবং সেখানেই সেই গাছের তলায় এসেই গ্রামবাসীরা যা কিছু তাদের সমস্যার কথা, যেমনি আগে সেই সাধু বাবাকে সবাই বলতেন, তেমনি গাছের কাছে এসেই তারা তাদের সমস্যার কথা বলতেন এবং তার থেকে তারা পরিত্রাণও পেতেন। এমনি করেই এই বড় কাছারির জায়গাটা একটা পবিত্র স্থান হয়ে উঠল। আর সাধারণ মানুষ তাদের সুখ দুঃখ, তাদের সমস্যার কথা সেই জায়গায় এসে জানাতো, হয়তো তারা পরিত্রাণও পেত। তো দিকে দিকে এর নাম ছড়িয়ে পড়তে লাগলো। আর অবশ্য এখানে কিন্তু অন্য কোনো দেবদেবী নেই, এখানে যে মন্দিরটা তৈরি হয়েছে ওই অশ্বত্থ গাছটাকে ঘিরেই কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে। আর কিন্তু শোনা যায় যে 1978 সালে যখন বন্যা হয়েছিল, তখন আসল যে অশ্বত্থ গাছটা সেটা কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। তারপরেই সব গ্রামবাসীরা আবার ওখানে আরেকটা অশ্বত্থ গাছ বসিয়ে দেয়, যেটা এখন সবাই আমরা দেখতে পাই।
এরপরে বহু বছর পরে একটা শিবলিঙ্গ সেই অশ্বত্থ গাছের পাশে প্রতিষ্ঠা করা হয়। তো সেখানে সবাই পুজো করেন বা ওখানেই বাবাকে সবাই জল ঢালে, ওখানে যে যার মনস্কামনা অর্পণ করে, ঠাকুরের কাছে অর্পণ করে। এইভাবেই এই বড়কাছারি জায়গাটা অত্যন্ত বিখ্যাত আর জাগ্রত মন্দির বলে পরিচিত হয়ে ওঠে। আপনারা অনেকেই হয়তো এই ইতিহাসটা জানেন, তবুও যারা না জানতেন তারা জেনে গেলেন। আশা করি আপনাদের এই মন্দির আর মন্দিরের ইতিহাস নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তো যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আজকে সারাদিন অনেকক্ষণ সময় কাটিয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারাও অনেকক্ষণ আমার সাথে ছিলেন, সেই জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থাকুন তাহলে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।